গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ফেরা পর্ব ২। গোটা জ্যৈষ্ঠ মাসে এক ফোঁটা বৃষ্টি হয়নি। বৃষ্টি পাতলা না হলে জ্বর জারি হয় না। রোগীপত্র নেই। আমিন ডাক্তার মহাবিপদে পড়ে গেলেন। হাত একেবারে খালি। চৌধুরী বাড়িতে ৩০ টাকা কর্জ হয়েছে। গত ২০ দিনে রুগী এসেছে মাত্র একটি, সুখানপুকুরের ওসিমউদ্দিনের মেজ ছেলে। ভিজিটের টাকা দূরে থাক, ওষুধের দামটা পর্যন্ত পাওয়া গেল না। ওসিমউদ্দিন নিমতলার পীর সাহেবের নামে কিরা কেটেছে। হাটবার দিন সকালে এসে দিয়ে যাবে। নিমতলের পীর জ্যান্ত পীর, তার নাম নিয়ে টালবাহানা করা যায় না। কিন্তু ওসিমউদ্দিন লোকটি মহা ধুরুন্ধর। আজ নিয়ে ৩ হাট গেল, তার দেখা নেই। আমিন ডাক্তার শুকনো মুখে সারা হাট খুঁজে বেড়ায়। হাটের দিন চাষাভুষার মতো থাকা যায় না। ১০ গ্রামের লোকজন আসে, নতুন মানুষদের সঙ্গে আলাপ পরিচয় হয়। কাজে হাটবার গলিতে আমিন ডাক্তার একটু বিশেষ সাজসজ্জা করে। আজকে দেখা গেল আমিন ডাক্তারের গায়ে এই গরমেও একটা লাল কোট। হাতে ডাক্তারি ব্যাগটা কায়দা করে ধরা। ব্যাগটাতে ইংরেজিতে লেখা ডাক্তার এ রহমান, প্রাইভেট প্র্যাকটিশিয়ান। আমিন ডাক্তারের চোখে নিকেলের চশমা। লোকজন ঠাহর হয় না, বারবার দেখতে হয়। ওসিমউদ্দিনের মেছোহাটায় থাকার কথা, সেখানে পাওয়া গেল সিরাজুল ইসলামকে। সিরাজুল ইসলাম নিমতলির ডাক্তার। সমগ্র ভাটি অঞ্চলে তার নামী ডাক্তার হিসেবে খ্যাতি। লোকটা ছোটখাটো, টেনে টেনে অত্যন্ত কায়দা করে কথা বল। সিরাজুল ইসলাম আমিন ডাক্তারকে দেখা মাত্র একগাল হেসে বলল, এই গরমের মধ্যে এমন কোট, সর্দি গরমি হয়ে মরবেন, বুঝলেন? আমিন ডাক্তার হাটের দিনগুলোতে যথাসম্ভব শহুরে কথা বলতে চেষ্টা করে। চারদিকে লোকজন আছে। ডাক্তার শহুরে কথা বললে এরা খুব সমীহ করে। শরীরটা খারাপ, জ্বর জ্বর ভাব, ইনফ্লুয়েঞ্জা হবে, এই জন্যই গরম কাপড় পরলাম। সিরাজুল ইসলাম খিলখিল করে হাসতে লাগল। এর মধ্যে হাসি গিয়ে আছে আমিন ডাক্তার বুঝতে পারল না। হাসেন কেন? হাসি আসলে হাসব না, বলছেন ইনফ্লুয়েঞ্জা। এই সময় ইনফ্লুয়েঞ্জা হবে কিভাবে? আরে এখনো ইনফ্লুয়েঞ্জাই চিনলেন না, ডাক্তারি করেন কিভাবে? হা হা হা, যেমন দেশ তেমন ডাক্তার। সিরাজুল ইসলামের হাসির শব্দে লোক জমে গেল। আমিন ডাক্তার চট করে সরে পড়ল। মেছোহাটায় ওসিমউদ্দিনকে পাওয়া গেল না, অথচ তার এখানে থাকার কথা। কারণ ছাড়া এক জায়গায় ঘুরোঘুরি করা যায় না। আমিন ডাক্তার এক প্রকাণ্ড রুই মাছ দাম করে ফেলল। গম্ভীর গলায় বলল, মাছ কত রে? মাছ বিক্রি করছিল নিমতলির জলিল। সে দাম না বলে মাছ গেঁথে ফেলল। আপনার সাথে দরদাম কি হয় ডাক্তার সাহেব? যা হয় দিবেন। আরে এত বড় মাছ, দাম কি বল শুনি? হোনাহুনির কিছুই নাই, বড় গাঙ্গের মাছ, এর সুয়াদই আলাদা। আমিন ডাক্তার পড়ে গেলেন মহাবিপদে। বহু কষ্টে মুখের হাসি বজায় রেখে বলল, মুসিবত হয়ে গেল দেখি, টাকা তো আনতে মনে নেই, কি যেন বলে ভুলে বোধহয় বাড়িতে ফালায় আসছি। মুসিবত কিছু না ডাক্তার সাহেব, টাকা আপনি পরের হাটে দিয়ে। আমিন ডাক্তার মাছ হাতে দীর্ঘ সময় দাঁড়িয়ে রইল। একবার মনে হলো ওসিমউদ্দিনের মতো দেখতে কে যেন হুট করে তরকারি হাটার দিকে চলে গেল। এত প্রকাণ্ড একটা মাছ হাতে নিয়ে ওসিমউদ্দিনকে খুঁজে বের করার আর উৎসাহ রইল না। মাছ কোনোটা অবশ্য
কেনাটা অবশ্য পুরোপুরি বৃথা গেল না। সিরাজুল ইসলামের সঙ্গে দ্বিতীয় দফায় দেখা হয়ে গেল। মাছটা কিনলেন নাকি ডাক্তার সাব? তা কিনলাম। ও, রোজগারপাতি ভালোই মনে হয়। আমিন ডাক্তার যথাসাধ্য গম্ভীর হয়ে বলল, পাই কিছু, না পাইলে কি আর ভাটি অঞ্চলে পইরা থাকি? সিরাজুল ইসলাম শুকনো মুখে চুপ হয়ে যায়। আমিন ডাক্তার হৃষ্ট চিত্তে সারা হাটে দুটি চক্কর দেয়। হাতে যে একটা পয়সা নেই, চৌধুরীদের কাছে থেকে ৩০ টাকা কর্জ করে সেই সব আর মনে থাকে না। মুখের ওপর অতিরিক্ত একটা গাম্ভীর্য টেনে আনে। পরিচিত কারোর সঙ্গে দেখা হলে গম্ভীর হয়ে বলে, কি ভালো? কেডা? ডাক্তার সাব না? হুম, ছিলাম না অনেকদিন। নিখিল সাব ডাক্তারের কাছে ছিলাম, নতুন চিকিৎসাপাতি শিখলাম। সাহেব খুব স্নেহ করতেন আমাকে। ডাক্তার ডাক্তারের মর্যাদা বুঝে তো, অশিক্ষিত মূর্খ তো নয়, কি বলো? গোহাটার কাছে দেখা হলো মতি মিয়ার সাথে। মতি মিয়ার কেমন যেন দিশেহারা ভাব। এত বড় একটা মাছ আমিন ডাক্তারের হাতে, তা মতি মিয়ার চোখেই পড়ল না। ডাক্তার, তোমার সাথে একটা জরুরি আলাপ আছে। আমিন ডাক্তার খুব বঞ্চিত করে বলল, তোমার কাছে ৫.৫ টাকা পাই মতি, টাকাটা আমার বিশেষ দরকার। তোমারে কখন থেকে খুঁজতাছি, আসিলা কই? বুঝলাম মতি, ওষুধের জন্য ৩ টাকা আর তোমার। কথা শেষ হবার আগেই মতি মিয়া আমিন ডাক্তারকে টেনে একপাশে নিয়ে আসে। গলার স্বর দুই ধাপ নিচে নেমে যায়। বিষয়টা সত্যি জরুরি। রূপকুমারী যাত্রা পার্টির অধিকারী খবর পাঠিয়েছে। মতি মিয়া যদি বিবেকের পাঠ করতে চায় তাহলে যেন অতি অবশ্যই মোহনগঞ্জ চলে আসে। আগের বিবেক চাকরি ছেড়ে দিয়ে চলে গেছে বলেই এই সুযোগ। বুঝলা ডাক্তার, বিবেকের পাঠে মোট ১০খানা গান। আমিন ডাক্তার অবাক হয়ে বলল, আমারে কি জন্য দরকার সেটা তো বুঝলাম না মতি ভাই। শরীফার একটু বুঝাইয়া কইবা, তোমার খুব মানে। তুমি নিজেই কও। আমি কই কেমনে, আমার সাথে তো কথাই কয় না। আবার হইল কি? মতি মিয়া ইতস্তত করে বলল, ও রহিমারে বিয়া করবা, এটা শোনার পর থেকে ঝামেলা। আমিন ডাক্তার আকাশ থেকে পড়ল, রহিমারে শাদি করবা? এই কথা তো আগে কও নাই। মজাক কইরা কইছি, হাসি তামাশার কথা। তুমি লোকটা অদ্ভুত মতি ভাই। মতি মিয়া গম্ভীর হয়ে বলল, ও অদ্ভুতের কি দেখলা? অন্যায়টা কি কইছে? আমার বাড়ির সারা জীবনের লাগি থাকবে, বউ হইয়া থাকুনটা ভালা না। আমিন ডাক্তার চুপ করে রইল। মতি মিয়া ইতস্তত করে বলল, রহিমা রাজি আছে কিনা এটাও তুমি একটু জাইন্না দিবা, বুঝছ? কি সব কথা কও যে তুমি মতি ভাই? মতি মিয়া ভ্রু কুচকে বলল, আজ রাইতেই আইবা, ঠিক তো? দেহি দেহাদেহির কিছু নাই, আইবা আইজ। আচ্ছা। মাছটা কিনলা নাকি ডাক্তার? বিষয় কি? বিষয় কিছু না, মাছটা লইয়া যাও। দোস্তা ইন্দে কইও রাই তোমরার সাথে ভাত খাইয়াম। ও অত বড় মাছ কিনলা, তোমার শুনছি টাকা পয়সা কিছুই নাই। আমিন ডাক্তার একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল। আগামী হাটবারে টাকার কি হবে কে জান। বাড়ি ফিরতে দেরি হলো। মতি মিয়া জোর করে একটা চায়ের দোকানে নিয়ে গেল, ১ আনা করে কাপ, সেই সঙ্গে ২ পয়সা করে একটা টোস্ট বিস্কুট। দোকানের চায়ের সুয়াদই আলাদা, কি কও ডাক্তার? ও, আর ১ কাপ খাইবা? না। আরে খাও, এই আরো ২টা দে। চায় চুমুক দিয়ে মতি মিয়া অস্বাভাবিক নিচু স্বরে বলল, বাজারে ৩টা মাইয়া আইছে দেখছ, হাটবাদ দেইখা রঙ্গ তামাশা করতাছে। আমিন ডাক্তার অবাক হয়ে তাকালো। মতি মিয়া বলল,
বাজারের মেয়ে মানুষ ছাড়া কি আর হাট জমে কও দেখি। এর মধ্যে একটির নাম ফুলন, কাঁচা হলদির লাহান, গায়ের চামড়া, আর চুল কি। তুমিও তো কিছু জানলা কেমনে? আহ, দেখলাম, দূর থেকে দেখলাম। তুমি কি ভাবছো গেছিলাম? মাবুদে এলাহি। চা গলায় লেখে মতি মিয়া বিষম খেল। মেয়ে তিনটি নৌকায় করে এসেছে, সেজে গুজে নৌকার সামনে বসে আছে দুজন। আমিন ডাক্তার অবাক হয়ে দেখল একটা মেয়ে সত্যি অপূর্ব। সন্ধ্যার আবছা অন্ধকারে দেবী প্রতিমার মতো লাগছে। মতি মিয়া আমিন ডাক্তারের হাতে একটা মৃদু চাপ দিয়ে বলল, চুইক টেরা হইয়া যায়। কি কও ডাক্তার? ফুলনের আর একটা নাম হইল গিয়া তোমার পরিবানু। তুমি জানলা কেমনে? শুনছি হোনা কথা। উত্তরবন্দে নেমে মতি মিয়া গুনগুন করে কাম ধরল, ও কন্যা সোনার কন্যা রে, ও কন্যা রূপের কন্যা রে। মতি মিয়ার গলা ভালো, আমিন ডাক্তারের মনটা উদাস হয়ে এলো। কাল সারা রাত শরীফার ঘুম হয়নি। ইদানিং প্রায়ই এরকম হচ্ছে, সারা রাত এপাশ ওপাশ করে কাটে। পাশেই মতি মিয়া গাছের মতো ঘুমায়। শরীফার অসহ্য বোধ হয়। কাল রাতে বিরক্ত হয়ে শেষ পর্যন্ত গায়ে ধাক্কা দিয়ে মতি মিয়ার ঘুম ভাঙালো। মতি মিয়া ঘুম জড়ানো কণ্ঠে বলল, কি হয়েছে? বাংলা ঘরে কি যেন শব্দ করে, মনে হয় চোর আইছে। আছে কি আমার যে চোর আইব? ঘুমাও। দেখাও না। মতি মিয়া ঘুরে আসলো, কোথাও কিছু নেই। খাখা করছে চারদিক। মতি মিয়া ফিরে এসেই ঘুমিয়ে পড়ল। আবার এসে শরীফা ডেকে তুলল, আমার পিছন বাড়িত যাওন লাগবো। যাওন লাগবো? যাও। একলা যাই কেমনে? দৌত্তরি, ঘুমাইতে যাওনের আগে সব শেষ কইরা যাইতে পারস না? তাও যাওন লাগতো না। মতি মিয়া আবার ঘুমিয়ে পড়ল। শরীফা খুন করে কাঁদতে শুরু করল। লোকটা এরকম কেন? এমন ভাব করছে যেন শরীফা একটা কাঠের পুতলি। ছেলেগুলিও দূরে দূরে সরে যাচ্ছে। নুরউদ্দিন তো তাকে সহ্যই করতে পারে না। রাত দিন রহিমার পিছে পিছে ঘুর করে। একদিন সে গোছা করেছে, ভাত খায় না। কত সাদাসাদি। মতি মিয়া বলল, আশরাফ বলল, এমনকি আমিন ডাক্তার পর্যন্ত সাধ্য সাধনা করল, খাবেই না। শেষমেশ রহিমা গিয়ে বলল, বাপধন আও, খালার পাতায় সাইডটা খাও। অমনি সুরসুর করে খেতে বসল, যেন কিছুই হয়নি। এইসব কথা মনে আসলে চোখে পানি আসে। শরীফা ফুপিয়ে উঠল, এই কান্দ কেন? কান্দি না, ফুসফুস করতাছ কেন? শরীফা ধরা গলায় বলল, আমি বাপের বাড়ি গিয়া কয়েকটা দিন থাকতাম চাই। বাপের বাড়িতে আছে গেরা? ভাই আছে। ভাই? গলা হাঁটিয়ে মতি মিয়া হাসল, এইসব চিন্তা ছাড়ন দাও। অত যে ঝামেলা এসে, তোমার গুণের ভাই একটা খোঁজ নিছে? কও নিছে খোঁজ? শরীফা মিনমিন করে কি বলল ঠিক বোঝা গেল না। চিল্লাচিল্লি বন্ধ কইরা কাজ কাম করো। আমি চিল্লাচিল্লি করি? না তুমি নয় তো নয়া কন্যা, মুখের মধ্যে একটা কথাও নাই। শরীফাল আজকাল অবশ্য খুব চেঁচামেচি করে। রহিমার সঙ্গে আকাশ ফাটিয়ে ঝগড়া করে। এই দে কি রানছ রহিমা? ওয়াক্থু, হলুদের গন্ধে মুখে দাউন যায় না। হলুদ সস্তা হইছে, বাপের বাড়ির হলুদ পাইছস? ঝাঁটা দিয়া পিটাইয়া এসব আপদ দূর করা লাগে। সামান্য জিনিস নিয়ে কুরুক্ষেত্র ঘটে যায়। শুধু তাই নয়, সুযোগ পেলেই রহিমার মেয়েটাকে সে মারধরও করে। মেয়েটাও মার মতো চুপচাপ, মার খেয়েও শব্দ করে না। একা একা পুকুর পাড়ে বসে থাকে। শরীফার অসহ্য বোধ হয়, কাউকেই সহ্য করতে পারে না। আমিন ডাক্তারের সঙ্গেও ঝগড়া করে। ঝগড়া করে ক্লান্ত হয়ে
একসময় সে কাঁদতে শুরু করে। আমিন ডাক্তার বিব্রত হয়ে বলে, কান্দনের কি হইল? ও দোস্তায়, আমারে বিষ আইনা দিয়েন। কি ধরনের কথা কও? না দোস্তাইন, বাজে চিন্তা বাদ দেওয়ান দরকার। ধান কাটা শুরু হবার আগে মতি মিয়া মোহনগঞ্জে চলে যাবে। রূপকুমারীর যাত্রা পার্টির অধিকারীর লোক পাঠিয়েছে। শরীফা আকাশ থেকে বলল, ওখান তুমি যাইবা কেমনে? ধান কাটবো কেডা? আশরফ কাটব। কও কি তুমি? আশরফ দুধের পোলা? চুপ কর, খালি চিল্লায়। মতি মিয়া গম্ভীর মুখে কাপড় গোছায়। শরীফা নুরুদ্দিনকে পাঠায় আমিন ডাক্তারকে ধরে আনতে। আমিন ডাক্তার আসতে পারে না। দীর্ঘদিন পরে তাকে নেবার জন্য সুখান পুকুর থেকে নৌকা এসেছে। রোগী মরণাপন্ন, এখনই রওনা প্রয়োজন। নুরুদ্দিন, তোর বাপরে ধৈর্যা বাইন্দা রাখ, আমি আইতেছি রাইতে, বুঝছস? বুঝছি। লোক তার মাথাটা খারাপ, এই সময় কেউ যায়? নৌকা ছাড়বো তোমরা? নৌকা ছেড়ে দেবার সময় আমিন ডাক্তার আরেকবার গম্ভীর হয়ে বলে, 2 টাকা ভিজিট, ওষুধ ভিন্ন, আর নৌকা দিয়া ফেরত দিয়া যাইবা। সুখান পুকুর পৌঁছাতে পৌঁছাতে রাত পুইয়ে যায়। নৌকা থেকে নেমে মাইল 5 হাঁটতে হয়। অসম্ভব কাদা এই অঞ্চলে, বড়ই কষ্ট হয় হাঁটতে। কোথাও 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 থেমে যে বিশ্রাম নেওয়া হবে সে উপায় নেই। রুগীর বাবা ঝড়ের মতো ছুটছে, বারবার বলছে, পা চালাইয়া হাঁটেন ডাক্তার সাহেব। বাড়ির সামনে মুখ লম্বা করে সিরাজুল ইসলাম বসেছিলেন। আমিন ডাক্তারকে দেখে গম্ভীর মুখে বললেন, আপনাকেও এনেছে দেখছি। ও, আর কাকে আনবে? রুগীর বাবা পা ধোয়ার পানি আনতে গেছে। এই ফাঁকে সিরাজুল ইসলাম গলা নিচু করে বললেন, ডাক্তার পিছে খাওয়াইলেও কিছু হবে না, শেষ অবস্থা। আর এমন চামার বুঝলেন, 2 টাকা দেওয়ার কথা ছিল, দিয়েছে 1 টাকা। মাছের বাজার আর কি। রুগী দেখে আমিন ডাক্তার স্তম্ভিত। 9-10 বছরের একটা ছেলে, সমস্ত শরীর লাল হয়ে ফুলে উঠেছে, মুখ দিয়ে লালা পড়ছে, চোখ ঘর রক্তবর্ণ, শরীরে কোনো ব্যথা নেই। মাঝে মাঝে মাথা তুলে বলছে, পেটের মধ্যে পাক খায়। আমিন ডাক্তার 1 চামচ এলাকালি মিক্সচার খাইয়ে শুকনো মুখে বলল, অবস্থা খুবই খারাপ। রোগামতো একটা মেয়ে ছেলেটির হাত ধরে বসেছিল, সে কাঁদতে শুরু করল। আমিন ডাক্তার বলল, নৌকার জোগাড় কইরা দেখেন, হাসপাতাল নেওয়ান লাগব। দেরি করং যাইতো না। ডাক্তারদের জন্য পান্তামাত দেওয়া হয়েছে বাহির বাটিটায়। সিরাজুল ইসলাম কিছুই স্পর্শ করবেন না। তিনি এক ফাঁকে আমিন ডাক্তারকে বললেন, হাসপাতালে নেওয়ার চিন্তা বাদ দেন, এই রোগী ঘন্টা 5 বেশি থাকবে না। টাকা পয়সা যা দেয় নিয়ে সরে পড়েন। রোগী মরলে পয়সাও পাবেন না, আপনারে কেউ দিয়েও আসবে না। ছোট লোকের দেশে কেউ ডাক্তারি করে? আমিন ডাক্তার থেমে বলল, ওর হয়েছে কি? কিছু বুঝতে পারছেন না? না। হুম, ওর কিডনি নষ্ট হয়ে গেছে, শরীরে পানি এসেছে, হাসপাতালেও কিছু করতে পারবে না। কিছুই করণের নাই? না। সিরাজুল ইসলাম উঠে বললেন, বেরোবার আগে বললেন, আমি নিজের নৌকা নিয়ে এসেছি, যদি যেতে চান যেতে পারা। এরকম রুগী ফালাইয়া যাই কেমনে? থাকেন তাইলে। সমস্ত দিন কাটল এইভাবে। রাত্রে অবস্থা খুব খারাপ হলো। আমিন ডাক্তার বিষণ্ণ মুখে ঘরের দাওয়ায় বসে রইল। বেশ কয়েকবার ছেলের বাবাকে বলল, হাসপাতালে নেওয়ান খুব দরকার। দিলম হইতাছে। কেউ রোগী দাঁড়াচাড়া করতে রাজি হল না। নিমতলার পীর সাহেবকে আনতে নাকি লোক গিয়েছে।
তিনি এসে যা বলেন তাই করা হবে। পীর সাহেব মাঝরাত্রে পৌঁছালেন। ছোটখাটো হাসি খুশি একজন মানুষ। রুগীকে হাসপাতালে দেওয়া ঠিক হবে কিনা জানতে চাইলেই বললেন, ডাক্তার সাহেব যদি কন তা হইলে নেওয়ান লাগব, ব্যবস্থা করেন। কিন্তু রুগী দেখে তার মত বদলালো। শান্ত স্বরে বললে, হাতে সময় বেশি নাই। ভোররাত্রে ছেলেটি হঠাৎ সুস্থ মানুষের মতো মাথা তুলে বলল, শীত লাগে বাজান। 4-5টা কাঁথা গায়ে জড়িয়ে ডাক্তার আমিন জিজ্ঞাসা করল, শীত কমেছে? ছেলেটি ফিসফাস করে বলল, শীত লাগে, জব্বর শীত। ও বাজান, শরীরটার মধ্যে খুব শীত। ফজরের আজানের পর ছেলেটি মারা গেল। ছেলের মা খুব কাঁদছিল। কে যেন কইল, কাইন্দেন না, মতের সময় কান্দন হাদিসে মানা আছে। নিমতলের পীর সাহেব শান্ত স্বরে বললেন, দুঃখের সময় না কানলে কোন সময় কাঁদো? কান্দুক, খুব জোরে জোরে কান্দুক। বাড়ির সামনে একটা কাঁঠাল গাছের নিচে দুপুর পর্যন্ত বসে রইল আমিন ডাক্তার। পকেটে কিছুই নেই যে একটা কেরায়া নৌকা নিয়ে বাড়ি ফেরে। এমন অবস্থায় কাউকে বাড়ি ফেরার কথাও বলা যায় না। পেটে অসম্ভব খিদে, মরা বাড়িতে চুলা ধরানো হবে না, কাজে খাওয়া দাওয়া হবে কিনা মুশকিল। দুপুরের রোদ একটু পড়তেই আমিন ডাক্তার হেঁটে চলে গেল নিমতলি। নিমতলি পৌঁছাতে পৌঁছাতে 1 প্রহর রাত হলো। সেখান থেকে সোহাগী আসলো চলিলেন নৌকায়। তখন মাঝরাত, ঘরে খাবার কিছুই নেই। একটা টিনে চিড়া ছিল, সেটিও শূন্য। মতিমায়ার বাড়িতে গেলে হতো, কিন্তু এই দুপুর রাত্রে যাওয়া ঠিক না। খিদের জন্য ঘুম আসে না। ঘরের ভেতর অসহ্য গরম। মশারিটি শতছিন্ন, ভনভন করছে মশা। নতুন মশারি একটা না কিনলেই না। আমিন ডাক্তার শুয়ে শুয়ে কত কথাই না পাবে, কত বিচিত্র কথা মনে আসে। সুখানপুকুরের এক রুগী মরবার আগে হঠাৎ খুব অবাক হয়ে বলেছেন, ঠান্ডা হাত দিয়ে আমারে কে ছুঁইছে? ও ডাক্তার, বড় শীত লাগে, বড় শীত লাগে, বড় শীত। মরবার আগে সবারই শীত লাগে কিনা আমিন ডাক্তারের জানার খুব ইচ্ছা। নুরুদ্দিন খুঁজে খুঁজে চমৎকার একটা মাছ মারার জায়গা বের করেছে। বাড়ি থেকে 1.25 মাইল দূরে জঙ্গল ভিটার ভাঙ্গা ঘাট। জায়গাটা বড় নির্জন। দুপাশে অন্ধকার করে আছে ঘন কাটা বন। ভাঙ্গা ঘাটের ফাঁকে ফাঁকে সাপের আড্ডা। সেজন্যই বড় কেউ আসে না এদিকটায়। ঘাটের লাগোয়া প্রকাণ্ড একটা ডেফল গাছে পাকা ডেফল টুকটুক করে। নুরুদ্দিন ছিপ ফেলে ঢেপল গাছে হেলান দিয়ে সারা দুপুর বসে থাকে। তার প্রায় সঙ্গেই আসে অনুফা। সে নুরুদ্দিনকে বিরক্ত করে না। লম্বা একটা নারিকেলের ডগা হাতে নিয়ে আপন মনে বিড়বিড় করে কি সব কথা বলা। নুরুদ্দিন মাঝে মাঝে ধমক দেয়, এই চুপ, অত কথা কইলে মাছ আইব। অনুফা অল্প কিছু সময়ের জন্য চুপ করে, আবার গুনগুন শুরু করে, এই অনুফা, পারলি নাকি তুই? অনুফা রাগ করে না, খিলখিল করে হাসে। নুরুদ্দিনের বড় মায়া লাগে। মাছ মারার এই জায়গাটা নুরুদ্দিন খুব সাবধানে গোপন করে রাখে। ঘাস কাটার জন্য খন্দাই করে কৈবত পাড়ার মাঝিরা এইদিকে খাল নিয়ে বড় গাঙ্গের দিকে যায়। শব্দ পেলেই ডেফল গাছের আড়ালে চট করে লুকিয়ে নুরুদ্দিন। তবু কেউ কেউ দেখে ফেলে, তখন বড় ঝামেলা হয়। এটাকে মতি ভাইয়ের পোলা না? এই কি করস তুই? মাছ মারে। মাছ মারস? মাথাটা খারাপ নাহি তোর? এটা মাছ মারনের জায়গা? যা, বাড়ির যা।
মাছ মারার জন্য জায়গাটা কিন্তু খারাপ না। আজকে নুরুদ্দিন 2 হাত লম্বা একটা বোয়াল মাছ মেরে ফেলল। অনুফার বিস্ময়ের সীমা রইল না। ও বা ও বাসরে, এটা তো জব্বর মাছ নুরু ভাই। শক্ত কইরা মাথাটা ধর, পানিতে যেন না পড়ে, সাবধান। পাকা বর্ষেলের মতো মুখ করে নুরুদ্দিন দ্বিতীয়বার ছিপ ফেলতে যায়। কিন্তু বড় বড় বৃষ্টির ফোঁটা পড়তে শুরু করেছে। এখন আর মাছ খাবে না। চল বাড়ির যাই। না, না কি দিলাম এক চর, বৃষ্টি পড়তাছে দেখোস না, করুক। বলে অনুফা মাছ হাতে নিয়ে বিদ্যুৎ বেগে বেরিয়ে গেল। এটা তার একটা খেলা। দৌড়াতে দৌড়াতে বাড়িতে গিয়ে উপস্থিত হবে, কোথাও এক দ্বন্দ্বের জন্যও থামবে না। জংলা ভিটা থেকে বের হয়ে নুরুদ্দিন দেখে খুব মেঘ করেছে। ডেফল গাছের আড়ালে থাকায় এতক্ষণ বোঝা যায়নি। নুরুদ্দিন দৌড়াতে শুরু করল। অনেকখানি ফাঁকা জায়গা পার হতে হবে। রানিমার পুকুর পাড়ে উঠে আসার আগেই সে ভিজে নেতা নেতা হয়ে গেল। পুকুরের দক্ষিণ পাড়ে সিরাজ চাচার নতুন চালাঘর। লাল চাচি ছুটোছুটি করে ধান তুলছে। শুকুতে দেওয়া ধান বেশিরভাগই গেছে ভিজে। লাল চাচি নুরুদ্দিনকে দেখেই চেঁচিয়ে উঠল, নুরু, হাত লাগা, তোর চাচা আইজ খুব চেদব। ধান তোলা শেষ হতেই বৃষ্টি থেমে গেল। লাল চাচি হাসি মুখে বললেন, কাণ্ডটা কেমন দেখলি নোরা? বৃষ্টি আবার আইব চাচি। ধান তো বেবাক দিচ্ছে নোরা, করি কি ক এখন দেখি। একলা মানুষ আমি, অত ধান শুকাইতে পারি? তুই বিবেচনা কর দেখি। নুরুদ্দিন বেশ খানিকক্ষণ বসে রইল লাল চাচির ঘরে। লাল চাচিকে সে বেশ পছন্দ করে। নুরুদ্দিনের ধারণা লাল চাচির মতো সুন্দরী এবং ভালো মেয়ে সোয়াগীতে আর একটিও নেই। সবচেয়ে বড় কথা, লাল চাচি তার সঙ্গে এমনভাবে কথা বলে যেন সে একজন অতি বিচক্ষণ ব্যক্তি। অনুরা, তোর চাচারে কইলাম আমার ছোট ভাইডারে আইনে রাখতে, কাজ কামে সাহায্য হইব। তোর চাচা কি কয় জানস? কি কয়? কয় চোরের গোষ্ঠী, আইনা লাভ নাই। কথাটা ঠিক হয় নাই চাচি। বলে হইছে, আমার দাদা চোর আসিল, এটা অস্বীকার যাই কেমনে। কিন্তু হেডা কোন আমলের কথা, পুরান কথা তুইলা মনে কষ্ট দাওন কি ঠিক? না চাচি, ঠিক না। এদিন তরকারির লবণ একটু বেশি হইছে। তোর চাচা কয় চোরের গোষ্ঠী, রান্দা বাড়া। শিখনের তো কথা না, কথাটা অন্যায্য হয়েছে চাচি। অত চোর চোর করলে বিয়া করলি কেন? আমি কি পায়ে ধইরা সাচ্ছিলাম? ঠিক কথা চাচি। বাড়ি ফিরতে সন্ধ্যা হয়ে গেল। লাল চাচি কিছুতেই ছাড়বে না। বাপের বাড়ির পুরানো সব গল্প আবার শুনতে হলো। গুড় দিয়ে এক থালা মুড়ি খেতে হলো। বাড়ি ফিরে নুরুদ্দিনের মুখ শুকিয়ে গেল। আজরফ নাকি তাকে বেশ কয়েকবার খোঁজাখুঁজি করেছে। আজরফকে আজকাল সে খুব ভয় পায়। আজরফ তাকে কিছুই বলে না। তবু কেন জানি ভয় ভয় লাগে। শরীফা বলল বৃষ্টি বাদলা না হইলে রাইতে ধান মারাই দিতে যায়। তরে খুঁজছিল কি জানি কইতে চায়। কি কইতে চায় জিগাই নাই। অত কথা আমি জিগাই না। নুরুদ্দিনের মনে হলো শুধু সে একা নয়, তার মা নিজেও আজকাল আজরফকে সমীহ করে চলে। বন্ধের মধ্যে গিয়া জিগাইতাম, যা জিগা। উত্তরবঙ্গে আজ খুব কাজের ঘটা। ফিরাইল সাব বলেছেন 2-1 দিনের মধ্যে প্রকাণ্ড শিলাবৃষ্টি হবে। সেই শিলা ফেরাবার ক্ষমতা তার নেই। কাজে সম্ভব হলে আজকের মধ্যেই যেন ধান তুলে ফেলা হয়। চারদিক অন্ধকার।
গেছে। মশা তাড়াবার জন্য ভেজা খড় পুড়িয়ে ধোয়া করা হয়েছে। ছোট ছোট ছেলেমেয়েরা জ্বলন্ত খড়ের দড়ির কাছে হুঁকো হাতে দাঁড়িয়ে আছে। খুব কাজের চাপ তাদের। ডাক পড়তেই হুঁকো নিয়ে ছুটে যেতে হচ্ছে। ধান কাটার পুরো দলটি বৃষ্টিতে ভিজে জবজব। উত্তরবঙ্গেও আঘাতের মতো পানি। ঘন ঘন হুকার টানা দিয়ে শরীর চাঙ্গা করে নিতে হয়। উজান দেশের বেশ কিছু কামলা এসেছে ধান কাটতে। এদের হয়েছে অসুবিধা। দিনরাত পানিতে থাকার অভ্যাস না থাকায় হাত পা হেজে গিয়েছে। তারা ক্ষণে ক্ষণে কাজ ফেলে শুকনো গিয়ে দাঁড়াচ্ছে। আজরফকে খুঁজে বের করতে বেশ দেরি হলো। উত্তরবঙ্গে আজ সবাই ধান কাটছে। অন্ধকার হয়ে যাওয়ায় লোকজন চেনা যাচ্ছে না। তার উপর আজরফ কার জমিতে ধান কাজ করছে তাও ঠিক জানা নেই। তাদের নিজেদের জমির সবটাই পূববন্দে। নুরুদ্দিন গলা উঁচিয়ে ডাকল, ও ভাই সাহেব। খুব কাছে থেকে উত্তর এলো, এদিকে আইনুরা। আমার এমনি খুঁজছিলা। আজরফ কাজ থামিয়ে উঠে দাঁড়ায়। লুঙ্গির গোছ থেকে একটা কাগজ বের করে বলল, বাজানের চিঠি। জলিল মাজির সাথে পাঠাইছে। ডাক্তার সাফারে দিয়া পড়াইয়া আইসা। আর হুন, আইজ ধান মারাই হইব। কোন সময়? রাইট। গরু পাইবা কই? কালাসান সাসারে কইয়া রাখছি, তুই আরেকবার যাইয়া জিগা। আইসা, যা বাড়িত যা। ভাত খাইতা না? আইজ সরকার বাড়িতে খাইয়াম, হেরাত ধান কাটতাছি। একটা বোয়াল মাছ মারছি 2 হাত লম্বা। আজরফ খানিক্ষণ চুপচাপ করে থেকে বলল, জংলাবাড়ির ভিটাত আর যাইস না নুরা, জায়গাটা খারাপ, দোষ আছে। হের ওপর আবার সাপের উপদ্রব। নুরুদ্দিনের মুখে কথা ফোটে না। তার গোপন জায়গার কথা আজরফ কিভাবে জানল কে জানে। বাইত জানুরা। উত্তরবঙ্গ থেকে একা একা বাড়িতে ফিরতে নুরুদ্দিনের বড়ই ভালো লাগে। এত বড় বন্ধ এ অঞ্চলে আর নেই। দিনরাত হাওয়ায় শো শো শব্দ তোলে। উত্তর পশ্চিমে তাকালে কিছুই চোখে পড়ে না। শুধু মনে হয় দূরের আকাশ নেমে এসেছে মাটিতে। পূব দিকে তাকালে নিমতলি গ্রামের সীমানার তালগাছ দুটো আবছা চোখে পড়ে। তালগাছ দুটিতে দোষ আছে। গভীর রাত্রে মাছ মারতে এসে অনেকেই দেখেছে একটা জাম্বুরার মতো বড় আগুনের গলা গাছ দুটির মাথায়। এ গাছ থেকে ও গাছে যাচ্ছে, আবার ক্ষণে ক্ষণে মিলিয়ে যাচ্ছে। আমিন ডাক্তার বাড়ির পেছনে খোলা চুলোয় রান্না চাপিয়েছে। রান্নার আয়োজন নগণ্য। ঝিঙে ভাজি আর খেসারির ডাল। ভেজা কাঠের জন্য প্রচুর ধোঁয়া উঠছে চুলা থেকে। নুরুদ্দিন গিয়ে দেখে একটা কাঠের চোঙ্গায় মুখ দিয়ে আমিন সাহেব প্রাণপণে ফু দিচ্ছে। তার নিজের চোখ মুখ লাল। কিরে নুরা, কি চাস? ভাত খাইবি? না না, কিরে বেটা, ঝিঙ্গে ভাজা করলাম, গাওয়া কি আছে, দিয়ামুনি 1 চামচ। আইজ না চাচাজি, বাজানের একটা সিডি আনছি, পইরা দেন। মতি মিয়া নিজেও লেখাপড়া জানে না, কাউকে দিয়ে লিখিয়েছে। আজরফ মিয়া, দোয়াগো। আশা করি পরম করুণাময় আল্লাহ তাআলার কৃপায় সুস্থ শরীরে শান্তিমতো আছো। পর সমাচার এই যে আমরা দল লইয়া অতি শীঘ্র নেত্রকোনা যাইতেছি। বিবেকের গান খুব নাম কামাইছে। স্বয়ং কানা নিবারেনও বলিয়াছে, গলা খুব উত্তম। কিন্তু দুঃখের বিষয়, পুরাতন বিবেক ফিরিয়া আসিয়াছে। কাজকর্ম ঠিকমতো করিবা। নতুন ধান উঠিবা মাত্র আমাকে নিম্ন ঠিকানায় 20টি টাকা অতি অবশ্য পাঠাইবা। কিঞ্চিত আর্থিক অসুবিধায় আছে। আজ এই পর্যন্ত ইতি।
আমিন ডাক্তার চিঠি শেষ করে ভ্রু কঞ্চিত করে রইল। চিঠিতে কবে ফিরবে, কি করবে, কি কোনো উল্লেখ নেই। সবচেয়ে বড় কথা, শরীফার কোনো কথা নেই। আমিন ডাক্তার থেমে বলল, তোর মায়ের কথাও লিখছে কোনা দিয়া, তোমার মাতার কথাও সর্বদা স্মরণ হয়, তুমি তাহার যথাসাধ্য যত্ন করিবা। নুরা তোর মায়ের কইস, তার কথাও লেখা। আইসা আর চাচাজি, আইজ আমরার ধান মারাই, আপনার জাউন লাগবো। দেহি দেহা দেহি নাই, জাউন লাগবো। রুগী টুগী না থাকলে যায় মানে এক ঘুরান। ধান মারাইয়ের ব্যাপারে নুরুদ্দিনের খুব উৎসাহ। মাঝরাতের দিকে চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে ধান মারাই শুরু হবে, চলবে সারা রাত। একজন পালা করে থাকবে গরুর পেছনে, অন্য সবাই দল বেঁধে উঠোনে বসে গল্প করবে। গল্প বলার জন্য কথক আছে, তাদের বড় দামে রাত্রে পান তামাকের ডালা খোলা। শেষ রাত্রে পিঠে চিড়ের ব্যবস্থা। নুরুদ্দিনের খুব ইচ্ছে এবারও গতবারের মতো আলাউদ্দিনকে খবর দেওয়া হয়। পেশায় সে চোর, কিন্তু তার মতো বড় কথক ভাটি অঞ্চলে আর নেই। সে যখন কোমরে লাল গামছা পেঁচিয়ে দুহাত নেড়ে কিচ্ছা শুরু করে, তখন নিঃশ্বাস ফেলতে পর্যন্ত মনে থাকে না। শোনেন শোনেন 10 জনাতে, শোনেন দিয়া মন, লালচান বাদশার কথা হইয়াছে সরল। তারপর হে লালচান বাদশা উজির সাবরে ডাইকা কইল, ও উজির, একটা কথার জবাব দাও দেহি। বাড়ি ফিরে নুরুদ্দিনের মন খুব খারাপ হল। কথক আলাউদ্দিন নিমতলি গিয়েছে, সন্ধ্যায় ফেরবার কথা, এখনো ফেরেনি। যদি না ফেরে, তার চেয়ে বড় কথা, শরীফা রেগে গিয়ে খড়ম ছুঁড়ে মেরেছে অনুফার দিকে। সেই খড়ম কপালে লেগে রক্তারক্তি কাণ্ড। অনুফা বাড়ি ছেড়ে বাড়ি থেকে চলে গিয়েছে। রহিমা মুখ কালো করে ঘরের কাজকর্ম করছে। নুরুদ্দিন অনুফার খোঁজে বের হল। সে কোথায় আছে তা জানা। ছোট গাঙ্গের পারে জলপাই গাছের কাছে এসে নুরুদ্দিন ডাকল, ও অনুফা। অনুফা সঙ্গে সঙ্গে বেরিয়ে এল। আয় বাইর যাই। অনুফা কোনো আপত্তি করল না। বড় আন্দার, হাত ধর অনুফা। অনুফা এসে হাত ধরল। নুরুদ্দিন বলল, আইস ধান মারাই, জানস? জানি। আলাউদ্দিন আইত না। অনুফা মৃদু স্বরে বলল, আইব। কি কস তুই? দেখবা তুমি, আইব। তুই খুবও পাগলি অনুফা। অনুফা খিলখিল করে হাসল। কিন্তু কি আশ্চর্য, বাড়ির কাছাকাছি আসতেই দেখা গেল আলাউদ্দিন তার দল নিয়ে এসে পড়েছে। চাঁদ এখনো ওঠেনি। অন্ধকারেও পরিষ্কার দেখা যাচ্ছে আলাউদ্দিনের রোগা শরীর, লম্বা শরীর। সে বাঁকা হয়ে দাঁড়িয়ে হুকা টানছে। কিস্সা শুরু হলো অনেক রাত্রে। গ্রামের অনেকেই এসেছে। আজরফ হচ্ছে ঘরের কর্তা, পানতামাক এগিয়ে দিচ্ছে। বৌধিরা ভেতর বাড়িতে। আশ্চর্যের উপর আশ্চর্য চৌধুরী সাহেব এসেছে, তার জন্যে চেয়ার আনা হয়েছে। আলাউদ্দিন কোমরে লাল গামছা পেঁচিয়ে কিস্সা শুরু করল। সে পুরানো লালচান বাদশার গল্প। কিন্তু এ গল্প কি আর সত্যি সত্যি পুরানো হয়? শোনেন শোনেন 10 জনাতে, শোনেন দিয়া মন, লালচান বাদশার কথা হইয়াছে স্মরণ। লালচান বাদশার মনে বড় দুঃখ ছিল। 12 বৎসর পার হইল, পুত্র না জন্মিল। লালচানের দুঃখ দেখা কান্দে গাছের পাতা। উত্তরবঙ্গের সমস্ত ধান কাটা হওয়ার পর ফিরাইল সাপ চলে গেলেন। যাবার পরদিন প্রচণ্ড শিলাবৃষ্টি হল। তা তো হবেই, মাঠ বন্ধন নেই, শিলা আটকাবার আসল লোক কি নেই। কালাচান খবর নিয়ে আসলো,
ফিরাইল সাহেবের জন্য উত্তরবন্দে যে খড়ের ছাউনি করা হয়েছিল তার চিহ্নমাত্র নেই। শিলাবৃষ্টিতে সব ছিন্নভিন্ন হয়ে গেছে। সোহাগীর লোকজন স্তম্ভিত। ফিরাইলের সাহেবের উপরে রাগ হইছে, বুঝলা না বিষয়টা। রাগ থাকাটা স্বাভাবিক। ফিরাইল সাহেব এই বৎসর উত্তরবন্দে শিল পড়তে দেননি, সমস্ত নিয়ে ফেলেছেন নিমতলির বন্দে। ফিরাইল সাহেব বিদায় নেওয়ার আগে গ্রামে এসে উঠলেন কিছুক্ষণের জন্য। গ্রামের বৌঝিরা বেড়ার ফাঁক দিয়ে অবাক হয়ে তাকায়। দেখেই বোঝা যায় বড় সহজ লোক ইনি না, তার সাথে চালাকি চলবে না। শুকনো দড়ি পাকান চেহারা, মাথার লম্বা চুলে চট বেঁধে গেছে, হাতে জিওল গাছের শিকড়ে তৈরি একটি বাঁকা লাঠি। ফিরাইল সাহেব যাবার আগে বারবার বলে গেলেন, নিমতলির তাল গাছের নিচে 3টা বড় শৈল মাছ পুড়িয়ে ভোগ দিতে। তাল গাছের যে বিদেহী প্রাণীতে বাস করে তাকে তুষ্ট রাখা প্রয়োজন। বাজ পড়ে যদি তালগাছের দুটির একটি পুড়েও যায় সমূহ বিপদ। বিপদ যে কি তা তিনি ভেঙ্গে বললেন না। পোয়াতি মেয়ে ছেলেদের উপর কঠোর নির্দেশ, তারা যেন কোনো ক্রমে অমাবস্যা এবং পূর্ণিমা এই 2 চাঁদে উত্তরবন্দে না যায়। এবছর খুব ভালো ফলন হয়েছে সোহাগীতে। লগ্নির ধান দেওয়ার পরও ধান রাখার জায়গা নেই। আবুল কালামের মতো হতদরিদ্র ভাগী চাষিরও খোরাকি ছাড়াই 25 মণ ধান হল। এমন অবস্থায় জমকালো বাঘাই সিন্নি হবে তা বলাই বাহুল্য। ধান কাটা শেষ হবার পরেই প্রথম পূর্ণিমায় বাঘাই সিন্নির দল বেরোল। এইসব সাধারণত ছেলে ছোকরার ব্যাপার, কিন্তু আমিন ডাক্তারের সে খেয়াল নেই। দলের পুরো ভাগে সে বাড়ি গিয়ে নেচে কুদে এক হুলস্থুল ব্যাপার। মূল গায়ক একজন, অন্য সবাই ধুয়ো ধরে। মূলগি আইলাম গো যাইলাম গো, বাঘাই সিন্নি চাইলাম, চাইলাম গো চাইলাম গো। এ পর্যায়ে হাত পা ছুঁড়ে নাচ শুরু হয়। মেয়েরা মুখে আঁচল চাপা দিয়ে হাসতে হাসতে বাঘাই সিন্নির জন্য ধামা ভর্তি করে চাল বের করে দেয়। আমিন ডাক্তারকে দেখে বয়স্কদের অনেকেই দলে ভিড়ে গেল। সুবহান আলীর মতো রাশঘরি মাতাব্বর পর্যন্ত বাঘাই সিন্নির গানের ধুয়ে সামিল হল। সিন্নির আয়োজন হয়েছে উত্তরবন্দে। চারদিকে ফকফকা জ্যোৎস্না। দূরে সোহাগী গ্রাম ছবির মতো দেখা যায়। খোলা প্রান্তরে হাওয়া এসে শো শো বো বো শব্দ তোলে। বাঘাই সিন্নি দলের উৎসাহের কোনো সীমা থাকে না। একদিকে সিন্নি রান্না হয়, অন্যদিকে খড়ের গাদায় আগুন লাগিয়ে বাঘাই সিন্নির গান হয়। বড় গঙ্গা দিয়ে বিদেশি নৌকা যায়, তারা কৌতূহলী হয়ে হাঁক দেয়। কোন গ্রাম? সোহাগী। বাঘাই সিন্নি নাকি গো? হ ভাই। কেমন জমল? জব্বর। হই হো হই হো। শুধু খোরাকির ধান রেখে বাকি সব ধান আজরফ নীলগঞ্জের হাটে বিক্রি করে দিল। শরীফা আপত্তি করেছিল, কিন্তু আজরফ শক্ত সুরে বলল, ধান থাকলেই খরচ হইব, যে জিনিসের দরকার নাই সেইটেও কেনা হইব। যুক্তি অকাট্য। ইতিমধ্যে নৌকা সাজিয়ে বেদিনীরা আসতে শুরু করেছে। শাড়ি চুড়ি থেকে শুরু করে পিঠা বানানোর সাজ কি নেই তাদের কাছে। কিনতে কারুর গায়ে লাগে না, নগদ টাকা দেওয়ার ঝামেলা নেই, ধান দিলেই হলো। আজরফ নীলগঞ্জের হাটে ধান বেচে কত টাকা পেল তা শরীফা পর্যন্ত জানতে পারল না। শরীফা খুব বিরক্ত হল, কিন্তু নিজে থেকে জানতেই চাইল না। টাকা পয়সার হিসাব পুরুষ মানুষের কাছে থাকাই ভালো। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস ফেরা, পর্ব 2। গল্প পঠনটি ভালো লেগে থাকলে আমাদের গল্পের সওদাগর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক ও শেয়ার দিয়ে সাথে থাকুন, পাশে থাকুন, গল্প শুনুন।